আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আমার গত ক্লাসটা ছিল দ্রাব্যতা নিয়ে, এবং সেক্ষেত্রে আমরা দ্রাব্যতা সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যার সমাধান করেছিলাম। তো আশা করি তোমরা সেগুলো অনুশীলন করেছো এবং পেরেছো সেগুলো। তো আজকে আসি এর পরের টপিক্সটা হচ্ছে দ্রাব্যতার গুণফল। ঠিক আছে, তাহলে আমরা আজকের ক্লাসে দ্রাব্যতা গুণফল কি, বিভিন্ন ধরনের যৌগের দ্রাব্যতা গুণফল নির্ণয়ের জন্য কিছু রাশিমালা পড়ব, এবং আমরা দ্রাব্যতা গুণফল সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। ঠিক আছে, তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তাহলে আজকের ক্লাসে শুরুতেই দেখো দ্রাব্যতা গুণফল এটা পড়ার আগে আমাদেরকে দ্রবের শ্রেণীবিভাগ পড়তে হবে। তা আমরা যে দ্রবগুলো ব্যবহার করি দ্রবণ তৈরিতে, সেই দ্রবগুলোকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, অদ্রবণীয় যৌগ, স্বল্প দ্রবণীয় যৌগ এবং দ্রবণীয় যৌগ। ঠিক আছে, তাহলে এগুলোর পরিচয়গুলো আমরা একটু দেখে নিই। তাহলে অদ্রবণীয় যৌগ আমরা কোনগুলোকে বলবো? যখন আমাদের 100 ml দ্রবণের মধ্যে 0.1 গ্রাম এর চেয়ে কম পরিমাণ দ্রবীভূত হবে, তখন ওই যৌগগুলোকে আমরা বলবো অদ্রবণীয় যৌগ। অর্থাৎ 100 মিলিলিটার দ্রবণের মধ্যে যদি 0.1 গ্রামের চেয়েও কম পরিমাণ দ্রবীভূত হয়, তখন সেগুলো হচ্ছে অদ্রবণীয় যৌগ। আর স্বল্প দ্রবণীয় হচ্ছে যখন আমাদের 100 ml দ্রবণের মধ্যে 0.1 গ্রাম থেকে বেশি কিন্তু 1 গ্রাম থেকে কম পরিমাণ দ্রবীভূত থাকবে। ঠিক আছে, তাহলে ওই যৌগগুলোকে আমরা বলবো স্বল্প দ্রবণীয় যৌগ। তাহলে এদের দ্রাব্যতা দেখো 100 ml এর মধ্যে 0.1 থেকে বেশি কিন্তু 1 গ্রাম থেকে কম। আবার দ্রবণীয় যৌগ কোনগুলো দেখি, তাহলে 100 ml দ্রবণের মধ্যে যখন 1 গ্রাম বা তার চেয়ে বেশি পরিমাণে দ্রবীভূত থাকবে, তখন ওই যৌগগুলোকে আমরা বলবো দ্রবণীয় যৌগ। ঠিক আছে, তাহলে এগুলো পড়ছি কেন? তাহলে এই যে সংজ্ঞাগুলো আমরা পড়ছি, সেই সংজ্ঞাগুলো পড়ার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমরা যখন দ্রাব্যতা গুণফলের সংজ্ঞা পড়বো তখন সেখানে দেখব যে আমাদেরকে স্বল্প দ্রবণীয় যৌগ ব্যবহার করতে হবে। এখন এই জন্যই আমরা স্বল্প দ্রবণীয় যৌগগুলো কি প্রথমে সেটার সংজ্ঞাটা জেনে নিয়েছি। তো চলো শুরু করি দ্রাব্যতা গুণফলের সংজ্ঞা। তার দ্রাব্যতা গুণফলের সংজ্ঞাটা দেখো যে একটা নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্বল্প দ্রবণীয় যৌগের সম্পৃক্ত দ্রবণে উপাদান আয়নের ঘনমাত্রার ঘাতসহ গুণফলকে ওই তাপমাত্রায় ওই যৌগের দ্রাব্যতার গুণফল বলে। তাহলে এটার মানে কি? তাহলে একটু ব্যাখ্যা করি। তাহলে দেখো একটা নির্দিষ্ট তাপমাত্রায় স্বল্প দ্রবণীয় যৌগ, তাহলে দেখো স্বল্প দ্রবণীয় যৌগের সংজ্ঞাটা কিন্তু আগেই বলেছি, এবং যেহেতু এই যৌগগুলো স্বল্প দ্রবণীয় অর্থাৎ পানিতে খুবই কম পরিমাণে দ্রবীভূত হয়, সেই জন্য এদের সম্পৃক্ত দ্রবণ কিন্তু খুব সহজেই তৈরি করে ফেলা যায়। ঠিক আছে, যেহেতু এরা পানিতে খুব কম দ্রবণীয়, এই জন্য এদের সম্পৃক্ত দ্রবণ খুব সহজে আমরা তৈরি করে ফেলতে পারবো। যেমন ধরো তোমাকে বলা হলো যে ক্যালসিয়াম সালফেট, এটা হচ্ছে একটা স্বল্প দ্রবণীয় যৌগ। ঠিক আছে, কাজেই স্বল্প দ্রবণীয় যৌগের সংজ্ঞার মধ্যে আমরা পড়েছিলাম কি যে 100 ml দ্রবণের মধ্যে 0.1 গ্রাম বা থেকে বেশি কিন্তু 1 গ্রাম থেকে কম পরিমাণ দ্রবীভূত থাকবে। কাজে ধরো তুমি 100 ml দ্রবণ নিয়েছো, সেখানের মধ্যে 0.1 থেকে বেশি কিন্তু 1 গ্রাম, ধরো তুমি 1 চিমটা ক্যালসিয়াম সালফেট নিয়েছো, সে 1 চিমটা ক্যালসিয়াম সালফেট যদি 100 ml দ্রবণের মধ্যে দ্রবীভূত করো, তখন দেখবে যে কিছু অংশ দ্রবীভূত হচ্ছে এবং বাকিগুলো তলানি হিসেবে পড়ে আছে, অর্থাৎ ওই দ্রবণটা ক্যালসিয়াম সালফেট দ্বারা সম্পৃক্ত হয়ে গেছে। ঠিক আছে, তাহলে যেগুলো দ্রবণীয় পদার্থ তাদের সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে আমাদের অনেক কষ্ট হয়, অনেক বেশি পরিমাণ দ্রব্য যোগ করতে হয়, কিন্তু স্বল্প দ্রবণীয় যৌগের ক্ষেত্রে অনেক অল্প পরিমাণ দ্রব্য যোগ করে আমরা সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে পারি। এবং যে কোনো দ্রবণ তৈরি করলে সেক্ষেত্রে আমরা জানি ওই দ্রবণের যে আমরা যে দ্রবটা ব্যবহার করি সেই দ্রবটা পানিতে আয়নিত হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা যে সম্পৃক্ত দ্রবণটা তৈরি করব সেই দ্রবণের মধ্যে দ্রবটা আয়নিত হবে। তাহলে যে আমরা যে আয়নগুলো পাবো সেই আয়নগুলোর ঘনমাত্রার ঘাত সহ যে গুণফল পাবো সেই গুণফলকে বলবো ওই তাপমাত্রায় ওই যৌগের দ্রাব্যতার গুণফল। ঠিক আছে, তাহলে এখন দ্রাব্যতা গুণফলের ইংরেজি নামটা হচ্ছে সলিবিলিটি প্রোডাক্ট। এর জন্য এবং একটা নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট যৌগের ক্ষেত্রে এই দ্রাব্যতা গুণফলটা ধ্রুব থাকে বলে এটাকে কে দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে আমরা দ্রাব্যতা গুণফলকে প্রকাশ করব কে এস পি দিয়ে। এখন আসি আমরা বিভিন্ন ধরনের যৌগের দ্রাব্যতার গুণফল নির্ণয় করব কিভাবে। যেমন মনে করি আমাদেরকে যে যৌগগুলো পরীক্ষায় দিতে পারে সেগুলোকে আমি 4 ভাগে ভাগ করেছি। তাহলে প্রথম ভাগটা দেখো এ বি টাইপ। এ বি বলতে বোঝাচ্ছি আমি সেক্ষেত্রে একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন থাকবে। ধরো আমাদেরকে যে কোনো যৌগ যখন দেওয়া হয়, ঠিক আছে, সেই যৌগগুলোর মধ্যে আমরা দেখি যে একটা ক্যাটায়ন থাকে, যদি একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন থাকে তখন সেগুলোকে আমরা বলবো এবি টাইপের যৌগ। যেমন ধরো তোমাকে দেওয়া হলো সিলভার ক্লোরাইড, তাহলে এখানে দেখো সিলভার প্লাস
ক্লোরাইড মাইনাস, তাহলে একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন। আবার ক্যালসিয়াম সালফেটের ক্ষেত্রে দেখো ক্যালসিয়াম 2 প্লাস সালফেট 2 মাইনাস, তাহলে সেখানে আমরা একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন পাচ্ছি, যদিও তাদের চার্জটা +2 -2, কিন্তু সেক্ষেত্রে আমরা 1 মোল ক্যাটায়ন 1 মোল অ্যানায়ন পাচ্ছি। ক্যালসিয়াম কার্বনেটের ক্ষেত্রে একই রকম, 1 মোল ক্যালসিয়াম আয়ন 1 মোল কার্বনেট আয়ন। কাজে এই ধরনের যে যৌগগুলো আমাদেরকে দেওয়া হবে সেই যৌগগুলোকে আমরা বলবো এবি টাইপের যৌগ। কাজে এই এবি টাইপের যৌগগুলো যেহেতু এগুলো স্বল্প দ্রবণীয় যৌগ, সেই জন্য এগুলো পানিতে খুব কম পরিমাণে আয়নিত হবে এবং এর জন্য এদেরকে আমাদেরকে উভমুখী বিক্রিয়া দিয়ে লিখতে হবে। তা দেখো এবি টাইপের যৌগ পানিতে সামান্য পরিমাণে আয়নিত হয়ে এ প্লাস এবং বি মাইনাস নামক দুইটা আয়নে পরিণত হচ্ছে। তার আমরা দেখতে পাচ্ছি 1 মোল এবি থেকে আমি 1 মোল এ প্লাস এবং 1 মোল বি মাইনাস পাচ্ছি। কাজেই আমাদেরকে যদি এবি এর দ্রাব্যতা এস দেওয়া হয়, ঠিক আছে, অর্থাৎ আমাদেরকে যদি এস মোল এবি দ্রব দেওয়া হয়, তখন সেক্ষেত্রে আমরা বলতে পারি এই এস মোল এবি আয়নিত হওয়ার পরে এস মোল এ প্লাস এস মোল বি মাইনাস উৎপন্ন হবে, কারণ 1 মোল এবি থেকে 1 মোল এ প্লাস 1 মোল বি মাইনাস, কাজে এস মোল থেকে এস মোল এ প্লাস এস মোল বি মাইনাস উৎপন্ন হবে। কাজে দ্রাব্যতা গুণফল কেএসপি সমান কি, দেখো এ এর ঘনমাত্রা গুণ বি এর ঘনমাত্রা। তাহলে দেখো এর ঘনমাত্রা বা দ্রাব্যতা আমরা পেয়েছি কত, এস, আর এখানেও এস, তাহলে মানগুলো বসে আমরা পাচ্ছি এস স্কোয়ার। এরপর আসা যাক আমাদের দ্বিতীয় টাইপের যৌগ। তা দ্বিতীয় যে টাইপগুলো আমাদেরকে দিতে পারে সেগুলো হচ্ছে A2B বা AB2। তাহলে দুইটাই মূলত একই ধরনের যৌগ, ঠিক আছে। যেমন আমাকে যদি AB2 টাইপের যৌগ দেওয়া হয়, তাহলে এখান থেকে দেখো আমি এটাকে ভেঙে কিভাবে লিখবো, যে এটা যদি পানিতে আয়নিত হয় তাহলে কিভাবে আয়নিত হবে সেটা আমি কিভাবে লিখবো। দেখো এখানে এর AB2, এখানে এর যোজনী হচ্ছে 2, বি এর যোজনী হচ্ছে 1, কারণ আমরা জানি যৌগের সংকেত লেখার সময় একজনের যোজনী অন্যজনের পাশে বসে, ঠিক আছে। সেজন্য এ এর যোজনী 2, বি এর যোজনী 1, তার মানে আমি বলতে এখানে এ এর উপর হবে +2, বি এর উপর হবে -1, ঠিক আছে। তাহলে এ এর উপর হবে +2 আর বি এর উপর হবে -1, যেহেতু এখানে বি দুইটা আছে সেই জন্য এখানে সমতা করার জন্য আমাদের এখানে 2b মাইনাস লিখতে হবে। কাজে এখন দেখো আমি 1 মোল AB2 থেকে 1 মোল A2 প্লাস পেয়েছি এবং 2 মোল বি মাইনাস পেয়েছি। কাজে এখান থেকে যদি আমাদের দ্রাব্যতা এস দেওয়া হয়, তাহলে আমি এস মোল AB2 থেকে এস মোল A2 প্লাস এবং 2s মোল বি মাইনাস পাবো। এই দ্রাব্যতা গুণফল দেখো, দ্রাব্যতা গুণফল হচ্ছে A2 প্লাসের ঘনমাত্রা এবং বি মাইনাসের ঘনমাত্রা। তো এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, আমরা যখন জানি যে কেএসপি নির্ণয় করার সময় পাশে আয়নগুলোর পাশে যে সহগ থাকে সেই সহগগুলো পাওয়ার হিসেবে চলে আসে, ঠিক আছে। সহগ যেটা থাকবে সেই সহগ পাওয়ার হিসেবে আসবে। তাহলে দেখো বি এর পাশে সহগ ছিল 2, সেই জন্য এখানে স্কোয়ার হিসেবে আসছে সেটা। তাহলে এ এর ঘনমাত্রা এবং বি এর ঘনমাত্রা স্কোয়ারের গুণফলটা হচ্ছে কি কেএসপি। তাহলে এখন দেখো এ এর ঘনমাত্রা A2 প্লাসের ঘনমাত্রা ছিল এস আর বি মাইনাসের ঘনমাত্রা ছিল 2s। তাহলে এস এবং 2s বসিয়েছি, 2s বসিয়ে এখানে স্কোয়ার করে মান পেয়েছি 4s3, ঠিক আছে। তাহলে A2B যোগ দিলেও সেক্ষেত্রে একই হবে। যদি আমাকে A2B দিত তখন সেক্ষেত্রে এটা কিরকম ভাবে ভাঙতাম দেখো তো। A2B দিলে আমি ভাঙতাম এটাকে এভাবে যে A এর যোজনী 1, বি এর যোজনী 2, তাহলে A এর উপর +1, বি এর উপরে -2। এখন সমতা করতে গিয়ে আমাকে দেখো এখানে A দুইটা, তাহলে এখানে 2a প্লাস আর বি 2 মাইনাস লিখতে হতো, তখন সেক্ষেত্রে আমি দ্রাব্যতা গুণফলটা পেতাম 4s3। এরপর আসা যাক আমাদেরকে যদি তৃতীয় টাইপ এই ধরনের কোনো যৌগ দেওয়া হয়, তাহলে A3B বা AB3 টাইপের যৌগ, তাহলে এই ধরনের যৌগের উদাহরণগুলো কি আছে। AB2 টাইপের যৌগের উদাহরণগুলো কিরকম হতে পারে দেখো তো। ক্যালসিয়াম ফ্লোরাইড, ঠিক আছে, ক্যালসিয়াম ফ্লোরাইড হতে পারে, অথবা ধরো তোমাকে দেওয়া হলো ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ঠিক আছে। এই টাইপের যৌগগুলো হচ্ছে AB2 টাইপের যৌগ। আর AB3 টাইপের যৌগ হতে পারে ধরো এরকম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড অথবা ফেরিক হাইড্রোক্সাইড, ঠিক আছে। এই ধরনের যৌগগুলো হচ্ছে AB3 টাইপের যৌগ। কাজে এগুলো পানিতে এভাবে আয়নিত হচ্ছে, এখানে A এর যোজনী 3, বি এর যোজনী 1, তাহলে এখানে কি হবে দেখো তো A3 প্লাস প্লাস 3b মাইনাস, তাহলে এখানে 1 মোল থেকে 1 মোল AB3 থেকে 1 মোল A3 প্লাস আর 3 মোল b মাইনাস পাইছি। কাজে এখানে s মোল AB3 থেকে s মোল A3 প্লাস আর 3s মোল b মাইনাস পাবো। যেহেতু এখানে 1 মোল AB3 থেকে 3 মোল b পেয়েছি, সেজন্য s মোল AB3 থেকে 3s মোল b মাইনাস পাবো। তার দ্রাব্যতা গুণফল আগের মতোই দেখো, সহগ যেটা ছিল সেই সহগটা পাওয়ার হিসেবে আসছে এবং এখানে বি এর দ্রাব্যতা বসিয়েছি, দ্রাব্যতা বসিয়ে আমরা মান পেয়েছি 27s⁴। এরপর আসা যাক চতুর্থ এবং সর্বশেষ টাইপের যৌগ আমাদেরকে দিতে পারে A2B3 বা A3B2 টাইপের যৌগ। তাহলে এই যৌগগুলো দেখো পানিতে কিভাবে আয়নিত হচ্ছে। তাহলে আয়নিত হওয়ার পর দেখি এখন এখানে A এর যোজনী 2, বি এর যোজনী 3, তাহলে A এর উপর হচ্ছে +2, বি এর উপর হচ্ছে -3,
ঠিক আছে, এখন এ দেখো তো কয়টা আছে, তিনটা, বি আছে দুইটা, তা 3a2 প্লাস প্লাস 2b মাইনাস। ঠিক আছে, বি 3 মাইনাস। এখন যদি ধরো তোমাকে এটা যদি 2b3 দেওয়া হতো তখন সেক্ষেত্রে কীরকম লিখতে, এটাকে 2b3, তাহলে এটাকে লিখতাম আমি এভাবে, এর উপরে 3 প্লাস বির উপরে 2 মাইনাস। এখন সমাধান করতে গিয়ে দেখো তো এ আছে দুইটা, তাহলে সেই জন্য এখানে 2a3 প্লাস বি আছে তিনটা, 3b2 মাইনাস, তাহলে এটাকে এভাবে লিখতাম। তাহলে এখন দেখি 3b2, এটার 1 মোল থেকে আমি 3 মোল a2 প্লাস পাচ্ছি আর 2 মোল b3 মাইনাস পাচ্ছি। কাজে এখানে দেখো 1 মোল থেকে যেহেতু 3 মোল a2 প্লাস পেয়েছি, সেই জন্য s-মোল a3b2 থেকে 3s-মোল আমি a2 প্লাস পেয়েছি এবং 2s-মোল b3 মাইনাস পেয়েছি। আচ্ছা, এই টাইপের যৌগের উদাহরণ হতে পারে এরকম, ধরো ক্যালসিয়াম ফসফেট Ca3PO4 2 a3b2, এই টাইপের যৌগগুলো আমাদেরকে দিতে পারে। এখন এক্ষেত্রে দ্রাব্যতা গুণফল কেএসপি, দেখো এখানে সহগ আছে কত, এর পাশে সহগ আছে 3, সেজন্য a2 প্লাসের উপরে পাওয়ার হিসেবে আসছে 3, আর এখানে b3 এর মানে পাশে সহগ ছিল 2, সেজন্য এখানে এটা স্কোয়ার হিসেবে আসছে। তাহলে মানগুলো বসিয়েছি আমরা, দ্রাব্যতা মানগুলো বসিয়ে পেলাম 108s⁵। তাহলে এই 4 ধরনের যৌগ আমাদেরকে পরীক্ষা দিতে পারে এবং এর বাইরে আসার সম্ভাবনা খুবই কম। কাজেই এই 4 ধরনের যৌগের মধ্যে যদি আমাদেরকে দ্রাব্যতা দেওয়া থাকে, আশা করি আমরা এইভাবে দ্রাব্যতা গুণফল নির্ণয় করতে পারবো। ঠিক আছে, তাহলে গাণিতিক সমস্যার মাধ্যমে আশা করি আমাদের এই ধারণাগুলো আরও একটু পাকাপোক্ত হবে। তো আসা যাক, এখন যদি আমাদেরকে উল্টোটা দেওয়া হয়, অর্থাৎ দ্রাব্যতা গুণফল থেকে দ্রাব্যতা নির্ণয়। মনে করো তোমার কোনো একটা প্রশ্নে কোনো একটা যৌগের দ্রাব্যতা গুণফল দেওয়া আছে, সেখান থেকে তোমাকে দ্রাব্যতা নির্ণয় করতে বলা হলো। তাহলে এখন এই ক্ষেত্রে আমি কি করতে পারি, দেখো আমি যে আগে যে 4টা টাইপের যৌগ পড়ছিলাম, সেই 4টা টাইপের যৌগের ক্ষেত্রে কেএসপি নির্ণয় করেছি, অর্থাৎ দ্রাব্যতাকে সেক্ষেত্রে আমি এস ধরে কেএসপি নির্ণয় করেছিলাম। ঠিক আছে, তাহলে এই কেএসপির মান আমরা এই ধরনের পেয়েছিলাম। এখন ধরো আমাকে কেএসপি দেওয়া আছে, সেখান থেকে দ্রাব্যতা অর্থাৎ এস নির্ণয় করতে হবে। তো এস নির্ণয় করবো কিভাবে, দেখো তো এখান থেকে লিখতে পারি যে এস স্কোয়ার সমান কি কেএসপি। দেখো এটা ক্ষেত্রে এবি টাইপের যৌগের ক্ষেত্রে এস স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে কি কেএসপি, তাহলে এস ইকুয়ালস টু কত হবে, √/কেএসপি। আর এটার ক্ষেত্রে ab2 বা a2b এর ক্ষেত্রে 4s³ ইকুয়ালস টু কেএসপি, অর্থাৎ কেএসপি এর মান হচ্ছে কত, 4s³। তাহলে এখান থেকে আমরা s সমান কত পেতে পারি, s³ সমান হচ্ছে কেএসপি ডিভাইড বাই 4 এবং s সমান হচ্ছে কিউবিক রুট কেএসপি ডিভাইড বাই 4। তো একইভাবে বি3 বা a3b টাইপের যৌগের ক্ষেত্রে কেএসপি পেয়েছিলাম 27s⁴, 27s⁴ থেকে সেখান থেকে আমরা পক্ষান্তর করে এস এর মান পাবো 4th কেএসপি ডিভাইডেড বাই 27, এবং a3b2 বা 2b3 টাইপের যৌগের ক্ষেত্রে কেএসপি হচ্ছে 108s⁵, সেখান থেকে আমরা পক্ষান্তর করে এস এর মানটা পাবো 5th কেএসপি ডিভাইডেড বাই 108। তাহলে আমাদেরকে কেএসপি দেওয়া থাকলে এভাবে আমরা সরাসরি কেএসপি থেকে এস নির্ণয় করতে পারি। ঠিক আছে, তো গাণিতিক সমস্যাগুলোর সাহায্যে আমরা আশা করি এই বিষয়ে পূর্ণ ধারণা পাবো। এখন আসা যাক কয়েকটা গাণিতিক সমস্যা। এই যে একটু আগে আমরা যে বিভিন্ন ধরনের রাশিমালা পড়ছি, সেই রাশিমালাগুলোর সাহায্যে কিছু গাণিতিক সমস্যার সমাধান। তো এক্ষেত্রে আজকের ক্লাস যেহেতু সময় আমাদের এখানে সংক্ষিপ্ত, সেজন্য আমি এক্ষেত্রে 4 ধরনের ম্যাথ আলোচনা করেছি। আশা করি এগুলো করলে তোমাদের কেএসপি এবং এস অর্থাৎ দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফল সম্পর্কিত গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারবে। তো প্রথম যে নিয়মটা আমি দিয়েছি সেটা হচ্ছে, দেখো 25°C তাপমাত্রায় ব্যারিয়াম সালফেট এর দ্রাব্যতা আমাদেরকে দেওয়া আছে মোল পার লিটার এককে, তাহলে আমাদেরকে কেএসপি নির্ণয় করতে বলা হয়েছে। এখন দেখো তো এটা কোন টাইপের যৌগ হবে, এটা কোন টাইপের যৌগ, সেটা যদি আমি বেরিয়াম সালফেটকে আয়নিত করি, অর্থাৎ বেরিয়াম সালফেট জলীয় দ্রবণে নিম্নরূপে আয়নিত অবস্থা থাকবে, তাহলে এখানে দেখো আমি কি পাচ্ছি, বেরিয়াম সালফেট থেকে বেরিয়াম আয়ন এবং সালফেট আয়ন। তাই দেখো 1 মোল বেরিয়াম সালফেট থেকে আমি 1 মোল বেরিয়াম আয়ন পেয়েছি এবং 1 মোল সালফেট আয়ন, অর্থাৎ এক্ষেত্রে আমি দেখো তো 1 মোল ক্যাটায়ন 1 মোল অ্যানায়ন পেয়েছি। এখন তোমাদের এখানে মনে হতে পারে যে আবার এখানে 4 আছে, তো এই ক্ষেত্রে মনে রাখবো যে সালফেট, কার্বনেট, নাইট্রেট এগুলো হচ্ছে মূলত যৌগমূলক। কাজেই এক্ষেত্রে একাধিক পরমাণু থাকলেও এরা একটা পরমাণুর মতো আচরণ করে। কাজেই সালফেটের মধ্যে যদিও এখানে 5টা পরমাণু আছে, কিন্তু সে আচরণ করবে একটা পরমাণুর মতো, সেজন্য এক্ষেত্রে আমাদের সালফেট ধরতে হবে একটা। ঠিক আছে, তাহলে 1 মোল বেরিয়াম সালফেট থেকে 1 মোল বেরিয়াম আয়ন এবং 1 মোল সালফেট আয়ন পাচ্ছি। কাজে এখানে দ্রাব্যতা যদি আমি এস বলে ধরে নিই, তাহলে আমি সেক্ষেত্রে বেরিয়াম আয়নের দ্রাব্যতা পাবো এস এবং সালফেট আয়নের দ্রাব্যতা পাবো এস, অর্থাৎ এটা হচ্ছে এবি টাইপের যৌগ। এবি টাইপের যৌগের ক্ষেত্রে দ্রাব্যতা গুণফলটা কত পেয়েছিলাম নিশ্চয় মনে আছে, যে এস স্কোয়ার। দেখো কেএসপি বেরিয়াম আয়ন এবং সালফেট আয়নের ঘনমাত্রা গুণফল, তাহলে সেখানে ওদের দ্রাব্যতাগুলো বসিয়েছি, দ্রাব্যতা বসিয়ে আমি পেয়েছি এস স্কোয়ার।
তাহলে এস এর মানটা আমাকে সরাসরি দেওয়া আছে 1.05 ইন্টু 10^5 মোল পার লিটার, সেজন্য এই মানটা সরাসরি বসিয়ে দিয়েছি, সরাসরি বসিয়ে দিয়ে আমি মান পেয়ে গেছি। ঠিক আছে, এখন ধরো দ্বিতীয় যে গাণিতিক সমস্যাটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের দ্রাব্যতা আমাকে দেওয়া আছে তো গ্রাম পার ডেসিমিটার কিউব হলে কেএসপি কত। তাহলে ক্যালসিয়াম কার্বনেট কোন টাইপের যৌগ দেখো, তো একটু আগে আমি বলেছিলাম যে কার্বনেট, সালফেট, নাইট্রেট, হাইড্রোক্সিল এগুলো হচ্ছে মূলত যৌগমূলক, সেজন্য এক্ষেত্রে দেখো আমাদের কার্বনেট ধরতে হবে কয়টা, একটা। তাহলে এখানে ক্যালসিয়াম কার্বনেট যদি আয়নিত হয় তাহলে আমরা পাবো 1 মোল ক্যালসিয়াম আয়ন 1 মোল কার্বনেট আয়ন, অর্থাৎ একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন, সেজন্য এটাও হবে কি এবি টাইপের যৌগ। তাহলে এক্ষেত্রে আমাদের দ্রাব্যতা দেওয়া আছে দেখো গ্রাম পার ডেসিমিটার কিউব, কিন্তু আমাদেরকে এক্ষেত্রে দ্রাব্যতা গুণফল নির্ণয় করার জন্য দ্রাব্যতাকে মোল পার লিটার অর্থাৎ মোলার এককে পরিণত করতে হবে। তাহলে মোল পার লিটারে নেওয়ার জন্য এখন দেখো ডেসিমিটার কিউব যেটা দেওয়া আছে সেটা দ্রাব্যতার মান যেটা দেওয়া আছে সেটাকে আমি এইভাবে লিখতে পারি 0.0305 গ্রাম ডিভাইড বাই 1 ডেসিমিটার কিউব, যেহেতু এখানে পার ডেসিমিটার কিউব আছে। এখন দেখো আমরা জানি যে 1 ডেসিমিটার কিউব ইকুয়ালস টু হচ্ছে 1 লিটার, সেই জন্য এখানে ডেসিমিটার কিউবের পরিবর্তে যদি আমি লিটার লিখি তাহলে পাচ্ছি 0.0305 গ্রাম পার লিটার। এখন যেহেতু আমাকে মোল পার লিটারে নিতে হবে, তো গ্রাম পার লিটার থেকে মোল পার লিটারে পরিণত করার জন্য আমাদের ওই ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর দিয়ে ভাগ করতে হবে। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 100, এই জন্য 100 দিয়ে ভাগ করে পেয়েছি 0.000305 মোল পার লিটার, অর্থাৎ আমি এখন দ্রাব্যতাকে মোল পার লিটার এককে কনভার্ট করেছি। তাহলে এখন দেখো ক্যালসিয়াম কার্বনেট জলীয় দ্রবণে আয়নিত হবে, তাহলে এখানে দেখো 1 মোল ক্যালসিয়াম কার্বনেট থেকে 1 মোল ক্যালসিয়াম আয়ন 1 মোল কার্বনেট আয়ন, কাজে S মোল থেকে S মোল করে পাবো, কাজে দ্রাব্যতা গুণফল হবে এই দুইটা আয়নের ঘনমাত্রা গুণফল। তাহলে সেখানে SS বসিয়ে আমরা পেয়েছি S স্কয়ার এবং S এর মানটা বসিয়ে রেজাল্ট পেয়ে গেছি। এরপর আসা যাক 3 নম্বর নিয়ম। তো 3 নম্বর নিয়মটা একটু মনোযোগ দিয়ে দেখো, এটা হয়তো বা তোমাদের জন্য নতুন নিয়ম। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কপার হাইড্রোক্সাইড, এখানে কপারের কোনটা দেখো তো যোজনের 2, সেজন্য আমরা বলতে পারি এটা হচ্ছে কি কিউপ্রিক হাইড্রোক্সাইডের কেএসপি আমাদেরকে দেওয়া আছে বলছে সম্পৃক্ত জলীয় দ্রবণের পিএইচ কত, এখন কেএসপির সাথে আবার পিএইচ নিয়ে আসছে। তো এটাকে আমরা এইভাবে করতে পারি, যেহেতু আমাদের এখানে দেখো পিএইচ নির্ণয় করতে হবে, তো পিএইচ পাওয়ার জন্য আমাদের কি লাগে দেখো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, অথবা আমরা কি করতে পারি যে পিওএইচ যদি নির্ণয় করতে পারি, পিওএইচ 14 থেকে পিওএইচ বিয়োগ করে পিএইচ নির্ণয় করতে পারি। এই জন্য আমাকে কি করতে হবে, আগে এখান থেকে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা বের করতে হবে, অর্থাৎ কিউপ্রিক হাইড্রোক্সাইডের আগে দ্রাব্যতাটা আমরা বের করে নেব, সেই দ্রাব্যতা থেকে আমরা হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা বের করবো, হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা থেকে পিওএইচ থেকে আবার পিএইচ। ঠিক আছে, তাহলে কিউপ্রিক হাইড্রোক্সাইড জলীয় দ্রবণে নিম্নরূপে আয়নিত হবে। কিউপ্রিক হাইড্রোক্সাইড দেখো কিউপ্রিক আয়ন এবং 2 মোল হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন হবে, তাহলে 1 মোল কিউপ্রিক হাইড্রোক্সাইড থেকে আমি 1 মোল কিউপ্রিক আয়ন এবং 2 মোল হাইড্রোক্সিল আয়ন পাবো। কাজে এখানে যদি আমাকে দ্রাব্যতা S দেওয়া থাকে, তাহলে আমি যদি দ্রাব্যতা কিউপ্রিক হাইড্রোক্সাইডের দ্রাব্যতা যদি S ধরি, তাহলে এখানে পাবো S মোল কিউপ্রিক হাইড্রোক্সাইড এবং কিউপ্রিক আয়ন এবং 2S মোল হাইড্রোক্সিল আয়ন। কাজে তার দ্রাব্যতা গুণফল কত হচ্ছে দেখো কিউপ্রিক আয়ন এবং হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা, তাহলে এখানে যেহেতু পাশা সহগ 2 ছিল সেজন্য এখানে স্কোয়ার বসছে, অর্থাৎ এটা Ab2 টাইপের যৌগ বলে দ্রাব্যতার গুণফল হবে 4S3। তাহলে এখানে যদি আমি মানগুলো বসাই, তাহলে মানগুলো বসিয়ে আমি পাচ্ছি এক্ষেত্রে দ্রাব্যতা গুণফল হচ্ছে 4S3, কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে দ্রাব্যতা গুণফল দেওয়া ছিল 2.2 ইন্টু 10^20। তাহলে প্রশ্ন মতো আমি লিখতে পারি 4S3 ইকুয়ালস টু 2.2 ইন্টু 10^20। তো সেখান থেকে আমরা পক্ষান্তর করে S এর মানটা নির্ণয় করেছি, S এর মান পেয়েছি দেখো 1.76 ইন্টু 10^7। ঠিক আছে, তাহলে যেহেতু S পেয়েছি তার মানে আমি ক্যালসিয়াম কিউপ্রিক হাইড্রোক্সাইডের দ্রাব্যতা পেয়েছি। তো কিউপ্রিক হাইড্রোক্সাইডের দ্রাব্যতা পেলে দেখো তো এখন 1 মোল কিউপ্রিক হাইড্রোক্সাইড থেকে 2 মোল হাইড্রোক্সিল আয়ন পাই, অর্থাৎ কিউপ্রিক হাইড্রোক্সাইডের ঘনমাত্রা যত হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা হবে তার দ্বিগুণ। এই জন্য কিউপ্রিক হাইড্রোক্সাইড আমি যে দ্রাব্যতাটা পেয়েছি হাইড্রোক্সিল আয়নের দ্রাব্যতা বা ঘনমাত্রা হবে তার দ্বিগুণ। তাহলে কিউপ্রিক হাইড্রোক্সাইডের দ্রাব্যতা আমি পেয়েছি 1.76 ইন্টু 10^7, তাহলে হাইড্রোক্সিল আয়নের দ্রাব্যতা হচ্ছে তার দ্বিগুণ। এই জন্য এখানে 2S করেছে, 2S করে এখানে দ্রাব্যতাটা বসিয়েছে, মান বসিয়ে পেয়েছে 3.52 ইন্টু 10^7 মোল পার লিটার। তাই যেহেতু হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা পেয়েছি সেজন্য আমি এক্ষেত্রে পিওএইচ নির্ণয় করবো, তাহলে মাইনাস লগ অফ হাইড্রোক্সিল থেকে পিওএইচ নির্ণয় করেছে, মান পেয়েছে 6.45, তাহলে পিএইচ ইকুয়ালস টু হচ্ছে 14 মাইনাস পিওএইচ, তাহলে মান বসিয়ে পেয়েছি 7.55। তো আশা করি এটাও বুঝেছো, আর যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে অনলাইন ক্লাসে অবশ্যই অবহিত করবে। তো আসা যাক সর্বশেষ গাণিতিক সমস্যা আজকের জন্য। 4 নম্বর যে গাণিতিক সমস্যা দিয়েছে সেটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফেরিক হাইড্রোক্সাইডের সম্পৃক্ত জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা আমাকে দেওয়া আছে 9.843 ইন্টু 10^9 গ্রাম পার লিটার। তাহলে কেএসপি কত বলা হয়েছে,
এখন দেখো তো আমি ফেরিক হাইড্রোক্সাইড এটা কোন টাইপের যৌগ বলতে পারি, AB3, যেহেতু এখানে হাইড্রোক্সিল একটা পরমাণুর মতো আচরণ করবে, তাহলে AB3 টাইপের যৌগ, যেখানে আমাকে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা দিয়ে দিয়েছে। এখন দেখো তো তুমি ফেরিক হাইড্রোক্সাইড থেকে, অর্থাৎ 1 মোল ফেরিক হাইড্রোক্সাইড থেকে 3 মোল হাইড্রোক্সিল আয়ন পাবে, সেই 3 মোল হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা কিন্তু আমাদেরকে দেওয়া আছে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে আমাদেরকে। তো এক্ষেত্রে আমরা লিখতে পারি যে ফেরিক হাইড্রোক্সাইড জলীয় দ্রবণে নিম্নরূপে আয়নিত হবে। ফেরিক হাইড্রোক্সাইড থেকে আমরা ফেরিক আয়ন পাবো এবং হাইড্রোক্সিল আয়ন পাবো। তাহলে এখানে দ্রাব্যতা দেখো S এবং 3S, আশা করি এটা বুঝেছো। তো এখন দেখো এখানে আমাদেরকে 3S অর্থাৎ দ্রবণের মধ্যে হাইড্রোক্সিল আয়ন যা ছিল সবগুলো ঘনমাত্রা আমাদের দেওয়া আছে 9.843 × 10⁻৯ গ্রাম পার লিটার। কিন্তু এক্ষেত্রে আমাদেরকে দ্রাব্যতা গুণফল পাওয়ার জন্য দ্রাব্যতাকে মোল পার লিটারে কনভার্ট করতে হবে। সেজন্য আমরা গ্রাম পার লিটার থেকে মোল পার লিটারে কনভার্ট করতে চাইলে দেখো তো এখানে হাইড্রোক্সিলের আণবিক ভর কত হচ্ছে, অক্সিজেন 16, হাইড্রোজেন 1 মোট 17, সেজন্য এই পরিমাণটাকে 17 দিয়ে ভাগ করে মোল পার লিটারে কনভার্ট করেছে। এবং মোল পার লিটার দেখো 3S ইকুয়ালস হচ্ছে এত, তাহলে সেখান থেকে এস এর মানটা পাবো, এটাকে 3 দিয়ে ভাগ করে পেয়েছে 1.93 × 10⁻10 মোল পার লিটার। তাহলে আমি ফেরিক হাইড্রোক্সাইডের দ্রাব্যতা পেয়েছি। তো ফেরিক হাইড্রোক্সাইডের দ্রাব্যতা পেলে সেখান থেকে আমরা কেএসপি মান নির্ণয় করবো, যে ফেরিক আয়নের ঘনমাত্রা ইন্টু হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কিউব। তাহলে সেখানে মানগুলো বসিয়েছি, মান বসিয়ে পেলাম 27s⁴, এবং এস এর মান বসিয়ে আমরা দ্রাব্যতা গুণফল পেয়েছি 3.746 × 10⁻38। তো আশা করি এই গাণিতিক সমস্যাগুলো সমাধান তোমরা বুঝেছো। আর যদি এর চেয়ে ভিন্ন কোনো নিয়মের গাণিতিক সমস্যা তোমাদের টেস্ট পেপারে বা বইতে যদি চোখে পড়ে, তাহলে আমাকে ক্লাসে অবহিত করবে, চেষ্টা করবো সেগুলো সমাধান করে দিতে। তো ঠিক আছে, তো তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ।